প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা বাক্যের দুটি অংশ, উদ্দেশ্য এবং বিধেয় নিয়ে আলোচনা করেছিলাম। উদ্দেশ্যের প্রসারক, বিধেয়ের প্রসারক এবং পূরক নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা এই বিষয়গুলো জানো। তারপরে একটু আলোচনা করে নিতে চাই বা তোমাদের একটু প্রশ্ন করে নিতে চাই, ক্রিয়াপদের যে বিশেষ্য হয়, ক্রিয়াপদের পূর্বে যে বিশেষ্য পদটি বসে তাকে কি বলা হয়? নামিরা বলো তো দেখি। ক্রিয়াপদের পূর্বে মানে বিধেয় ক্রিয়ার যে বিশেষ্য পদ ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? জানো না? বিধেয় ক্রিয়ার বিধেয় অংশকে বলা হয় পূরক, বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয় পূরক। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে যেমন সুমন বই পড়ে, এখানে বই হচ্ছে পূরক। আর বিধেয় সম্প্রসারণের বা বিধেয় প্রসারণের স্থান ও কাল সংক্রান্ত যে প্রসারক, সেই প্রসারকটি উদ্দেশ্যের পূর্বেও বসতে পারে। আশা করি তোমরা এই বিষয়টি জেনেছো। তাহলে বিধেয় ক্রিয়ার অংশকে বলা হয় পূরক। অতএব এটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। আমরা বাক্যের গঠন নিয়ে আলোচনা করেছিলাম। আমরা জানি আমাদের বাংলা বাক্যের একটি সাধারণ গঠন রয়েছে, অর্থাৎ কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া, অর্থাৎ কর্তা কর্ম ক্রিয়া, ক্রিয়াপদটি সাধারণত বাংলা বাক্যে পরে বসে। তো এই গঠন অনুসারে বাংলা বাক্যগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়। গঠন অনুসারে বাক্য তিন প্রকার। গঠন অনুসারে বাক্য তিন প্রকার আমরা সবাই জানি। এক নম্বর হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। ইয়েস, তাহলে গঠন অনুসারে বাক্যকে তিনটি ভাগে ভাগ করা হয়: সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। সরল বাক্য কাকে বলে? যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলা হয়। তাহলে বোঝা যাচ্ছে সমাপিকা ক্রিয়া থাকবে একটি। আমরা জানি যে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে দুইটি ভাগে ভাগ করা হয়, একটি সমাপিকা ক্রিয়া, একটি অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কাকে বলে বলতে পারবে কেউ? সমাপিকা ক্রিয়া কাকে বলে কেউ বলতে পারবে? জেরিন জানা আছে? নামিরা বলতে চাচ্ছ মনে হয়, বলো দেখি সমাপিকা ক্রিয়া কাকে বলে? স্যার, যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। হ্যাঁ, যে ক্রিয়া ব্যবহার করলে বক্তার বক্তব্য শেষ হয়ে যায়, সম্পূর্ণ মনের ভাব প্রকাশিত হয়, বাক্য শেষ হয়ে যায়, তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা একটু উদাহরণ দিতে পারি। সুমন বই পড়ে, এখানে যে ক্রিয়াটি ব্যবহার করা হয়েছে পড়ে, এই ক্রিয়াটি হচ্ছে সমাপিকা ক্রিয়া, কারণ এই ক্রিয়া ব্যবহারের পর বাক্যটি শেষ হয়েছে। বাক্যটি শেষ হয়েছে, আর কিছু শোনার ইচ্ছা শ্রোতার কাছে জাগে না।
তাহলে যে ক্রিয়াপদ ব্যবহার করে বাক্য শেষ হয়ে যায় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। এবং সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। উদ্দেশ্য, একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া নিয়ে সরল বাক্য গঠিত হয়। তবে অসমাপিকা ক্রিয়া একাধিক থাকতে পারে। অসমাপিকা ক্রিয়া আমরা সরল বাক্যের মধ্যে একাধিক দেখতে পারি। কখনো কখনো আবার সরল বাক্যের মধ্যে ক্রিয়াপদ উজ্জ্ব থাকে, অনুপস্থিত থাকে। যেমন আমরা বলতে পারি সে একজন মেধাবী ছাত্র। এখানে কিন্তু কোনো ধরনের ক্রিয়াপদ আমরা ব্যবহার করিনি। সে একজন মেধাবী ছাত্র, এই বাক্যের মধ্যে কোনো ক্রিয়াপদ আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ ক্রিয়াপদটি অনুপস্থিত রয়েছে বা উজ্জ্ব রয়েছে। পাখিগুলো নীল আকাশে উড়ছে সরল বাক্যের উদাহরণ। জ্ঞানী লোককে সকলে শ্রদ্ধা করে সরল বাক্যের উদাহরণ। পরিশ্রমীরা জীবনে সফল হয় সরল বাক্যের উদাহরণ। সে স্কুলে যায় সরল বাক্যের উদাহরণ। তাহলে এই যে সরল বাক্যগুলো আমরা লক্ষ্য করেছি, এই সরল বাক্যগুলোর মধ্যে একটি উদ্দেশ্য থাকবে এবং একটি সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হবে। তাহলে পরিশ্রমীরা জীবনে সফল হয়, এটি হচ্ছে একটি সরল বাক্য। কারণ এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া ব্যবহার করা হয়েছে। এরপরে আসো জটিল বাক্য। তাহলে আমরা বলেছি যে সরল বাক্যের কতগুলো বৈশিষ্ট্যের কথা আমরা অলরেডি জেনেছি। একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। অসমাপিকা ক্রিয়া বাক্যের মধ্যে ব্যবহৃত হতে পারে, একটিও হতে পারে, একাধিকও হতে পারে। কখনো কখনো এই সরল বাক্যের মধ্যে ক্রিয়াপদ অনুপস্থিত থাকে বা উজ্জ্ব থাকে। এরপর আসে জটিল বাক্য। জটিল বাক্যগুলো হচ্ছে পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ পরস্পর নির্ভরশীল একাধিক বাক্যাংশ যদি একটি বাক্যে পরিণত হয় তাকে বলা হয় জটিল বাক্য। এখানে একটি প্রধান বাক্য থাকে এবং তার উপরে নির্ভরশীল একাধিক বাক্যাংশ থাকে এবং এই বাক্যাংশগুলো বিভিন্ন যোজক দ্বারা, সাপেক্ষ যোজক দ্বারা যুক্ত হয়ে থাকে। যে, সে, যারা, তারা, যিনি, তিনি, যখন, তখন, যা, তা। তাহলে এই যে, সে, যারা, তারা, যিনি, তিনি, যা, তা, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এছাড়াও যদি, তবে, যদিও, তবু, যেহেতু, সেহেতু, যত, তত, যেটুকু, সেটুকু, যখন, তখন, যেমন, তেমন ইত্যাদি সাপেক্ষ যোজক দ্বারাও জটিল বাক্য অধীন বাক্যগুলোকে যুক্ত করে। জটিল বাক্যের অধীন বাক্যগুলো যুক্ত হয়ে থাকে মূলত এই ধরনের সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজক দ্বারা। তাহলে যে, সে, যিনি, তিনি, যখন, তখন, যারা, তারা, যত, তত, যেখানে, সেখানে, যেটুকু, সেটুকু, যত, তত, এই যে যোজক বা যোজকগুলো রয়েছে সাপেক্ষ যোজক, এই সাপেক্ষ যোজকগুলো যদি ব্যবহার করা হয় তাহলে মনে করতে হবে সেটি জটিল বাক্য। আমরা কিন্তু জটিল বাক্য খুব সহজে চিনতে পারবো। আমরা দেখো সরল বাক্য লিখেছি যারা পরিশ্রমীরা জীবনে সফল হয়। এই সরল বাক্যকে যদি আমরা জটিল বাক্যে রূপান্তর করতে চাই, পরিবর্তন করতে চাই, আমাদের বাক্য পরিবর্তনটাও আছে বা রূপান্তর আমাদের আজকে আলোচনার বিষয়। অর্থাৎ যখন আমরা একে পরিবর্তন করব তখন জটিল বাক্যে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে এগুলোকে সেভাবে পরিবর্তন করতে চাই। যে, সে, যারা, তারা, যত, তত, যা, তা, যখন, তখন, যেখানে, সেখানে ভাবে আমাদেরকে পরিবর্তন করে ব্যবহার করতে হবে। তাহলে দেখো এখানে পরিশ্রম যেটি বলা হয়েছে, তাহলে পরিশ্রমীরা এটি এক বচন না বহু বচন? স্যার বহু বচন। হ্যাঁ, বহু বচন। যখন বহু বচন হবে তখন কিন্তু যারা ব্যবহার করতে হবে।
তাহলে যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়। এটি হচ্ছে আমাদের জটিল বাক্যের উদাহরণ। তাহলে জটিল বাক্যের উদাহরণ হচ্ছে যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই। এটি কিন্তু জটিল বাক্যের উদাহরণ। তুমি যদি যাও তবে আমার সাথে দেখা হবে, এটিও জটিল বাক্যের উদাহরণ। তাহলে যে যখন সে সংবাদটা পেল তখন সে আনন্দিত হলো। বোঝা যাচ্ছে এই যে জটিল বাক্যের মধ্যে বিভিন্ন ধরনের যোজক এবং সাপেক্ষ সর্বনাম পদ ব্যবহৃত হয়ে জটিল বাক্য গঠিত হয়। এরপরে আসো যৌগিক বাক্য। যৌগিক মানে হচ্ছে যুক্ত করা হয়েছে যা। যৌগিক মানে হচ্ছে যুক্ত করা হয়েছে যা। একাধিক স্বাধীন বাক্য অর্থাৎ দুই বা ততোধিক একের অধিক অর্থাৎ দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় তখন তাকে বলা হয় যৌগিক বাক্য। বোঝা যাচ্ছে দুই বা ততোধিক বাক্য বিভিন্ন যোজক দ্বারা যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হবে। আমরা যদি দুইটা বাক্যের কথা বলি যে রহিম বই পড়ে, করিম বই পড়ে, এখানে দুজনেই কিন্তু বই পড়ে। এই দুইটি বাক্যকে আমরা একটি বাক্যে পরিণত করতে চাই, রহিম এবং করিম বই পড়ে। তাহলে এখানে আমরা যে এবং ব্যবহার করেছি এটি হচ্ছে একটি যোজক। তাহলে রহিম এবং করিম বই পড়ে, এখানে রহিম এবং এদের যে যোজক, এই যোজক দ্বারা দুইটি বাক্য সংযুক্ত হয়েছে বা যুক্ত করা হয়েছে। এইভাবে যখন একাধিক বাক্য মানে দুইয়ের অধিক বাক্য, দুই বা ততোধিক বাক্য বিভিন্ন যোজক দ্বারা যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হবে তখন তাকে বলা হবে যৌগিক বাক্য। এই যৌগিক বাক্যের মধ্যে কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ ইত্যাদি জ্যোতি চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ এগুলো যোজকের কাজ করে থাকে। যেমন তোমরা চেষ্টা করেছো কিন্তু আশানুরূপ ফল পাওনি, এতে দোষের কিছু নেই। এখানে বাক্যের মধ্যে কমা আছে, ড্যাশ ব্যবহার করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের এই বাক্যগুলোকে আমাদের গঠন অনুসারে প্রকারভেদ, গঠন অনুসারে আমরা বাক্যের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি। তাহলে আমরা যদি এই বাক্যগুলোকে চিনতে চাই, সহজে যদি চিনতে চাই তাহলে কিভাবে চিনবো? আদ্রিতা বলো তো দেখি, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য সহজে চেনার উপায়। স্যার আমি বলবো। আচ্ছা বলো। শোনা যাচ্ছে? বাক্যকে নির্ভরশীল। ইয়েস স্যার। বলো। হ্যাঁ, জটিল বাক্য চেনার উপায় হলো জটিল বাক্যে একটি প্রধান বাক্য থাকে এবং অন্যান্য বাক্যগুলো ওই বাক্যের উপর নির্ভরশীল থাকে। আর যৌগিক বাক্য চেনার উপায়, দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন কিছু যোজকের দ্বারা সংযুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় তখন তাকে যৌগিক বাক্য বলে। অর্থাৎ এভাবে যৌগিক বাক্য চেনা যায়। আচ্ছা অর্ণব বলো তো দেখি, জটিল বাক্য, যৌগিক বাক্য, সরল বাক্য চেনার উপায় কি? সহজে চিনতে পারবো, দেখেই বুঝতে পারবো যে এই বাক্যটি সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। অর্ণব জি স্যার, বলেন স্যার। বলো বলো, সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্যের মধ্যে যৌগিক বাক্য চেনার উপায় কি? স্যার,। আহ, যৌগিক বাক্য চেনার উপায় হচ্ছে স্যার কমা স্যার।
কমা, কমা ছাড়াও তো বাক্য হতে পারে, বাক্য হতে পারে না। স্যার কমা ছাড়া স্যার কমা ছাড়া বলতে গেলে স্যার ও স্যার স্যার কমা দিয়ে তো ইউজুয়ালি বুঝি স্যার, এই জন্য স্যার মানে কমাটাই স্যার। এটা আমাদের তো এগুলো এবং কমাটা থাকে যোজকের মতো কাজ করে, কিন্তু এবং, ও, আর, অথবা, কিন্তু ইত্যাদি যোজক রয়েছে। এই যোজক গুলো তো আমাদের যৌগিক বাক্যে ব্যবহৃত হয়। লোকটি গরিব, লোকটি সৎ, দুইটি বাক্য। লোকটি গরিব, ও সরি স্যার, সরি স্যার, কমা স্যার জটিল বাক্যে স্যার, যৌগিক বাক্যে স্যার এবং স্যার, এবং বা তারপরে যেগুলা কানেক্টর আছে স্যার, এবং তারপর কিন্তু এগুলো স্যার। আমাদের চেনার একটু উপায়গুলো আগে বুঝতে হবে। এগুলো যদি আমরা বুঝি তাহলে কিন্তু খুব সহজেই বাক্যটি চিনতে পারবো। এটা আমাদের সরল বাক্যের মধ্যে তো সমাপিকা ক্রিয়া থাকবে, আমরা একটু জানি একটি করে সমাপিকা ক্রিয়া থাকবে, কিন্তু জটিল বাক্যের মধ্যে যে, সে, যদি কোনো বাক্যের মধ্যে যে, সে থাকে তাহলে সেটি জটিল বাক্য। যিনি, তিনি একসাথে বসবে, একটা বাক্যের মধ্যে থাকবে। যারা, তারা একটি বাক্যের মধ্যে থাকবে। যখন, তখন, যেখানে, সেখানে, যত, তত, যেটুকু, সেটুকু। এই যে বিভিন্ন যোজক রয়েছে, এগুলো সাপেক্ষ যোজক। এই সাপেক্ষ যোজক গুলো ব্যবহৃত হলে তা জটিল বাক্য হয়। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, যত গর্জে তত বর্ষে না, যে পরিশ্রম করে সেই উন্নতি লাভ করে। তাহলে এইভাবে আমাদের এই জটিল বাক্যগুলোর মধ্যে এই সকল সাপেক্ষ যোজকগুলো ব্যবহৃত হয়, এবং এই যোজকগুলো যদি থাকে তাহলে দেখে বুঝতে হবে যে সেটি জটিল বাক্য। আর যৌগিক বাক্যের মধ্যে আমরা এবং, ও, আর, অথবা, কিন্তু, নতুবা ইত্যাদি যোজক বসে। ইত্যাদি যোজক কিন্তু আমাদের যৌগিক বাক্যের মধ্যে বসে থাকে। এছাড়া কমা আমরা ব্যবহার করতে পারি, তারপরে ড্যাশ ব্যবহার করতে পারি, কোলন ব্যবহার করতে পারি, তারপর সেমিকোলন ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে আমাদের জটিল বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। এগুলো যোজকের মতোই কাজ করে থাকে। আমরা বাক্য পরিবর্তন নিয়ে এখন আলোচনা করি, বা বাক্য রূপান্তর নিয়ে আলোচনা করতে হবে। আমরা সরল বাক্য থেকে জটিল বাক্য, জটিল বাক্য থেকে সরল বাক্য, সরল বাক্য থেকে যৌগিক বাক্য, যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর করা যায়, সেই রূপান্তর গুলো নিয়ে আলোচনা। আমরা যেমন প্রথমে বলেছি, তাহলে এই যে চেনার উপায়, সেই চেনার উপায়গুলোকে দেখে আমাদেরকে বাক্যের মধ্যে ব্যবহার করতে হবে। তাহলে আমরা একটি বাক্য লিখি। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে। এই যে একটি বাক্যটি লিখছি, দেখো এখানে একটু অসমাপিকা ক্রিয়া আছে, করা না করা, একটু অসমাপিকা ক্রিয়া, আর সমাপিকা ক্রিয়া রয়েছে হয়েছে, ব্যর্থ হয়েছে ক্ষেত্রে সমাপিকা ক্রিয়া। এই বাক্যটিকে যদি আমরা জটিল বাক্যে বা যৌগিক বাক্যে রূপান্তর করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? দেখো, আমরা যদি যৌগিক বাক্যে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের যৌগিক বাক্যের মধ্যে তাই সংযুক্ত হিসেবে ব্যবহৃত হতে পারে।
তুমি চেষ্টা করোনি তাই ব্যর্থ হয়েছে। তাহলে এটা কিন্তু আমাদের যৌগিক বাক্য, তুমি চেষ্টা করোনি তাই ব্যর্থ হয়েছে। এখানে যদি আমরা জটিল বাক্য রূপান্তর করতে চাই তাহলে কি হবে, কেউ বলতে পারবে? যদি জটিল বাক্য রূপান্তর করতে চাই, স্যার তুমি চেষ্টা করনি এবং ব্যর্থ হয়েছো। হয়নি। আর কেউ বলবে? যে চেষ্টা করছে তুমি দিয়ে করতে হবে নাকি এটাকে চেঞ্জ করে অন্য কোনো কিছু করা যাবে? এখানে তুমি ব্যবহার করা রয়েছে, তাহলে তুমি তো আর বাদ দেওয়া যাবে না। যে চেষ্টা করে না সে ব্যর্থ হয়। এখানে তুমি তো আছে, তুমিকে তো রাখতে হবে, তুমি রাখতে হবে না। বুঝেছো? দেখো স্যার এখানে যেহেতু হ্যাঁ যেহেতু হবে, যেহেতু যেহেতু তুমি চেষ্টা করনি সেহেতু তুমি ব্যর্থ হয়েছো। হ্যাঁ যেহেতু তুমি চেষ্টা করনি সেহেতু ব্যর্থ হয়েছে, বা সেহেতু তুমি ব্যর্থ হয়েছে। এটা কিন্তু আমাদেরকে এই যোজক বা সাপেক্ষ যোজকের ব্যবহার করতে হবে। যখন সাপেক্ষ যোজক মানে পরস্পর নির্ভরশীল, এটা যোজকগুলো হচ্ছে নির্ভরশীল থাকবে, সাপেক্ষ মানে হচ্ছে নির্ভরশীল। নির্ভরশীল একটি বাক্য আর একটি বাক্যের উপর নির্ভরশীল থাকবে, যখন নির্ভরশীল করে বাক্য গঠন করা হবে তখন তাকে বলা হবে জটিল বাক্য। বোঝা গেছে? এভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, এটি একটি বাক্য। লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, এটি কোন ধরনের বাক্য? কে বলতে পারে? যৌগিক বাক্য। স্যার যৌগিক বাক্য। যদি আমরা এই বাক্যটিকে সরল বাক্যে রূপান্তর করতে চাই তাহলে কি হবে? তাহলে আমরা সরল বাক্যে রূপান্তর করতে চাইলে কি অসমাপিকা ক্রিয়া নিয়ে আসতে হবে। লোকটি অশিক্ষিত হলেও একটি অসমাপিকা ক্রিয়া নিয়ে আসলে কিন্তু আমরা সরল বাক্যে রূপান্তর করতে পারি। লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়, এইভাবে কিন্তু আমরা বাক্যটিকে সরল বাক্যে রূপান্তর করতে পারি। এবং অসমাপিকা ক্রিয়া কিভাবে গঠিত হয় কারো জানা আছে? অসমাপিকা ক্রিয়া কিভাবে গঠিত হয় বা কিভাবে গঠন করতে হয়, কেউ জানো? কারণ জানা নাই। অসমাপিকা ক্রিয়া গঠন করতে হলে আমাদেরকে ক্রিয়ামূলের সাথে চলিত রীতিতে এ তে বিভক্তি যুক্ত করতে হয়। এখানে দেখো লে বিভক্তি যুক্ত হয়েছে। হ হচ্ছে একটি ক্রিয়ামূল, তার সাথে লে বিভক্তি যুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়া গঠিত হয়েছে। আমরা বলেছি যে সরল বাক্যের মধ্যে একাধিক অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হতে পারে, আবার একটি অসমাপিকা ক্রিয়াও ব্যবহৃত হতে পারে, কিন্তু সমাপিকা ক্রিয়া থাকবে একটি। এটি আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। যখন বিপদ আসে তখন দুঃখ আসে,
এটি কোন ধরনের বাক্য? যখন বিপদ আসে তখন দুঃখ আসে। জটিল বাক্য। যৌগিক বাক্য। জটিল বাক্য, জটিল। এটি হচ্ছে জটিল জটিল বাক্য, কারণ যখন তখন ব্যবহার করা হয়েছে। এই বাক্যটিকে যদি আমরা যৌগিক বাক্যে রূপান্তর করতে চাই, তাহলে যখন এবং তখন দুইটা তুলে দিতে হবে, দুইটা বাদ দিতে হবে। এবং ক্রিয়াপদ দেখো, ক্রিয়াপদ দুইটা কিন্তু একই। ক্রিয়াপদ দুইটা কিন্তু একই, অর্থাৎ দুইটা ক্রিয়াপদকে একটি ক্রিয়াপদ ব্যবহার করলেই চলে। তাহলে এখানে যেহেতু দুইটা বিষয় আছে এবং দেখো যখন তখন মানে একই সময়ের কথা বলা হয়েছে, অতএব এটাকে আমরা এভাবে ব্যবহার করতে, বিপদ এবং দুঃখ একসাথে আসে। এভাবে কিন্তু আমরা বাক্যটিকে পরিবর্তন করতে পারি। বিপদ এবং দুঃখ একসাথে আসে। এইভাবে আমরা বাক্যটিকে যৌগিক বাক্যে রূপান্তর করতে পারি। তাহলে বিপদ এবং দুঃখ, বিপদ এবং দুঃখ বা বিপদ ও দুঃখ একসাথে আসে। এ হচ্ছে আমাদের বাক্য পরিবর্তন এবং বাক্য সংক্রান্ত আলোচনা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আরো কোনো প্রশ্ন আছে? অর্থাৎ বিভিন্ন বাক্যের পরিবর্তন, যেহেতু তোমাদের নৈবেদিক থাকবে, 30টি নৈবেদিক থাকবে। তোমরা ইতিমধ্যে সবাই সিলেবাস পেয়েছে এবং সিলেবাসের মানদণ্ড তোমরা জানো। আমাদের সিলেবাস কিন্তু শেষ। প্রশ্ন থাকলে বলো। আজকের আলোচনার উপরে ভিত্তি করে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো, আমি উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রশ্ন নাই, তো ঠিক আছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।